কোটি কোটি ডলার খরচ করে মশা মারতে নেমেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা। পারবে কি তারা ডেঙ্গু ও জিকা রোগ ঠেকাতে? ৬৩টি দেশ জড়িত ফিলিস্তিনি গণহত্যায় অভিযোগ জাতিসংঘের। ইসরায়েলকে সহায়তার দায়ে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে সংস্থাটি? শেখ হাসিনাকে ফেরত নাও দিতে পারে ভারত। প্রত্যর্পণ চুক্তির একটি ধারার সুযোগ নিতে পারে দিল্লি। কি আছে সেই ধারাতে? কি করবে ঢাকা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। কোটি কোটি ডলার খরচ করে এবার মশা মারতে নেমেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা। দেশটিতে ডেঙ্গু ও জিকার মতো মশাবাহিত রোগ বাড়ায় মৃত্যু ঠেকাতে উঠে পড়ে লেগেছে ট্রাম্পের দেশ। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে মশা এখন আর কেবল উষ্ণ অঞ্চলের সমস্যা নয়, বরং বৈশ্বিক সমস্যায় রূপ নিয়েছে। তাই বাংলাদেশের মতো ডেঙ্গুতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। আমেরিকা কি পারবে ডেঙ্গুর চিকিৎসা আবিষ্কারে? রক্ষা পাবে কি বাংলাদেশের মতো দেশগুলো? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। কথায় আছে মশা মারতে কামান দাগা, তবে এবার কামান না দাগলেও হাজার কোটি টাকার গবেষণা হচ্ছে মশা নিধনে। শুধু দক্ষিণ এশিয়া না, এবার মশার সমস্যায় ভুগছে যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশও। আর এই মশা ও মশাবাহিত রোগ থেকে বাঁচতে চলছে কোটি টাকা খরচ করে গবেষণা। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণ অঞ্চলের এই কীট এখন আমেরিকার মতো দেশেও দ্রুত বংশবিস্তার করছে। আর মশার এই বিস্তার রোধেই চলছে এই গবেষণা। যুক্তরাষ্ট্র ফ্লোরিডার মিয়ামিতে ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার ঠেকাতে বিজ্ঞানীরা নতুন গবেষণা এবং মাঠ পর্যবেক্ষণ জোরদার করেছেন। গবেষকদের মতে, যেসব রোগ একসময় শুধু গ্রীষ্মকালীয় অঞ্চলে দেখা যেত, সেগুলো এখন যুক্তরাষ্ট্রের শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মিয়ামির কিছু এলাকায় প্রতি বছর ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, যা বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়েছে। ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বায়োমলিকুলার সায়েন্স ইনস্টিটিউটে চলছে বিশ্লেষণমূলক গবেষণা। নেটযুক্ত বাক্সে হাজার হাজার মশা রাখা হচ্ছে, তাদের লার্ভা মাইক্রোস্কোপে পরীক্ষা করা হচ্ছে এবং মাঠ থেকে সংগৃহীত বিভিন্ন নমুনা পর্যবেক্ষণ করা হচ্ছে। এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন ডক্টর ম্যাথিউ ডি জেন্নারো। তার মতে, মিয়ামির সবচেয়ে ঝুঁকিপূর্ণ দুটি মশা হল এডিস ইজিপ্টাই এবং এডিস অ্যালবোপিক্টাস। এর মধ্যে এডিস ইজিপ্টাই ডেঙ্গু ও জিকা ছড়ানোর জন্য দায়ী। আমি মশা নিয়ে গবেষণা শুরু করি কারণ জেনেটিক্স বা বংশগতির বিজ্ঞান এমন একটি জীবের উপর ব্যবহার করতে চেয়েছিলাম যেখানে আগে কখনো তা ব্যবহার করা হয়নি, আর সেই মাধ্যমে মশার আচরণ বুঝতে চেয়েছি। মিয়ামি ডেড কাউন্টিতে আমরা মূলত দুটি মশা প্রজাতির উপর নজর দিচ্ছি, এডিস ইজিপ্টাই এবং এডিস অ্যালবোপিক্টাস। এর মধ্যে এডিস ইজিপ্টাই এখানে সবচেয়ে বেশি রোগ ছড়ায়। জিকা ভাইরাস ছড়ানোর মূল কারণও ছিল এই মশা। এডিস অ্যালবোপিক্টাসও রোগ ছড়াতে পারে, তবে সম্ভবত ততটা কার্যকর নয়। জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রে এখন মশার জীবনচক্র সারা বছরই সক্রিয় রয়েছে। দীর্ঘ গরম এবং ভারী বৃষ্টি মশাদের বংশবৃদ্ধির উপযোগী পরিবেশ তৈরি করছে। ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চলমান এই গবেষণার পাশাপাশি মাঠ পর্যায়েও কঠোর নজরদারি চলছে। মিয়ামি ডেড কাউন্টি মশা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান ডক্টর জন পল মুটেবি বলেন, তারা মাঠ পর্যায়ে নজরদারি বৃদ্ধি করেছেন মশা নিয়ন্ত্রণে। আমরা কাজ করছি পুরনো পদ্ধতিতে, কারণ যে মশার বিরুদ্ধে আমরা লড়ছি সেগুলো অনেকটা গৃহপালিত, অর্থাৎ এরা মানুষের খুব কাছেই থাকে। তাই আমরা বুটস অন দ্য গ্রাউন্ড অর্থাৎ মাঠ পর্যায়ে কাজ করছি। আমরা প্রচুর পরিদর্শন করি, কারণ এভাবেই তাদের সংখ্যা কমানো সম্ভব। মাঠকর্মীরা প্রতিদিন ড্রেন, পানি জমে থাকা পাত্র এবং খোলা এলাকা পর্যবেক্ষণ করছেন। কোথাও লার্ভা পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গবেষক ও কর্মকর্তারা বলছেন, মশার সব প্রজাতি নির্মূল করা তাদের লক্ষ্য নয়, কারণ প্রায় ৩৫০০ প্রজাতির মধ্যে মাত্র কয়েকটি মানুষের জন্য ক্ষতিকর। বিশ্বজুড়ে নিয়মিত ডেঙ্গুর বিস্তার রোধে বিজ্ঞানী, প্রশাসন এবং সাধারণ মানুষের অংশগ্রহণকে এখন গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে মশাবাহিত রোগ আর কেবল উষ্ণ অঞ্চলের সমস্যা থাকবে না, বরং তা পুরো পৃথিবীর জন্যই নতুন বাস্তবতা হয়ে দাঁড়াবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ফিলিস্তিনি গণহত্যায় ইসরায়েলকে সহায়তার জন্য ৬৩টি দেশকে দায়ী করেছে জাতিসংঘ। গাজা গণহত্যায় জড়িত থাকার প্রমাণ এনে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকো আলবানিজ সতর্ক করেছেন, আইনি পরিণতির মুখোমুখি হতে হবে সেই সব দেশের সরকারি কর্মকর্তাদের। মির ফজলের আপডেট ডেস্ক রিপোর্ট।
3 বছরেরও বেশি সময় ধরে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে কাজ করছেন ফ্রান্সেস্কা আলবানিজ। গাজায় গণহত্যা তদন্তের কাজের জন্য একাধিকবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রোষানলে পড়েছেন তিনি। তবে এবার ইসরায়েল ও তার মিত্রদের কঠিন এক সতর্কবার্তা দিলেন তিনি। চলতি মাসের শুরুতে গাজা নিয়ে তিনি সবশেষ প্রতিবেদনের ফলাফল নিয়ে আলোচনা করেন। সেখানে তিনি ইসরায়েলিদের আন্তর্জাতিক আইন লঙ্ঘনকে সহায়তার জন্য 63টি রাষ্ট্রের দায়বদ্ধতার প্রমাণ উল্লেখ করেছেন। মিডল ইস্ট আইকে তিনি বলেন, গাজা ও পশ্চিম তীরে গণহত্যা এবং ব্যাপক নৃশংসতার অপ্রতিরোধ্য প্রমাণ থাকা সত্ত্বেও ইউরোপের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো ইসরায়েলকে কূটনৈতিক, সামরিক এবং রাজনৈতিক আবরণ প্রদান করে চলেছে। ফ্রান্সেস্কা আলবানিজ যুক্তরাজ্য, ইতালি এবং জার্মানি সহ প্রধান ইউরোপীয় শক্তিগুলোকে গাজায় গণহত্যার সঙ্গে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছেন। তিনি সতর্ক করেছেন, এসব দেশের সরকারি কর্মকর্তাদের আইনি পরিণতির মুখোমুখি হতে হবে। গাজায় গণহত্যা তদন্তের কাজের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত জুলাই মাসে আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞার ফলে কার্যকরভাবে তিনি যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারেন না। সেখানে তার সম্পদও জব্দ করা হয়েছে। গত 28 অক্টোবর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সদর দপ্তরে এই বিশেষজ্ঞ আনুষ্ঠানিকভাবে তার প্রতিবেদন প্রকাশ করতে পারেননি। এর পরিবর্তে তিনি দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে পরিষদে বক্তব্য রাখেন। আলবানিজ তার এবং অন্যদের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলোকে মাফিয়া ধাঁচের ব্যবস্থা বলে সমালোচনা করেছেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে যুদ্ধবিরতির পর ফিলিস্তিনের গাজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার যুক্তরাষ্ট্রের সমর্থিত প্রস্তাব পাশ করল জাতিসংঘ। ট্রাম্পের প্রস্তাবে গাজায় গঠিত হচ্ছে বোর্ড অব পিস এবং ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স, যারা তদারকি করবে পুনর্গঠন ও নিরস্ত্রীকরণ। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সাফ জানিয়ে দিয়েছে অস্ত্র ছাড়বে না তারা। আর জাতিসংঘের প্রস্তাব পরিষ্কার নয় বলে বিরোধিতা করেছে রাশিয়া ও চীন। তবে এই প্রস্তাব ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দরজা খুলে দিতে পারে বলে উদ্বেগ জানিয়েছে ইসরায়েল। সব মিলিয়ে গাজা দাঁড়িয়েছে এক নতুন মোড়ে। শান্তি নাকি নতুন উত্তেজনা? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। গাজায় 2 বছরের বিধ্বংসী যুদ্ধ থামাতে অবশেষে নড়ে চড়ে বসল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্রের প্রস্তাব আর কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনা। দীর্ঘ বিতর্কের পর সেই প্রস্তাবই পাশ হলো। কিন্তু এতে কি রয়েছে আর কিভাবে বদলে যেতে পারে গাজার ক্ষমতার মানচিত্র? প্রস্তাবের মূল বার্তা একটাই, গাজা স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি তৈরি করা। এর প্রথম ধাপে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন। যুদ্ধবিরতি, ইসরায়েলি জিম্মি, ফিলিস্তিনি বন্দি বিনিময়, এসব নিয়ে ইতিমধ্যে আলোচনা এগিয়েছে। কিন্তু সিদ্ধান্তের সবচেয়ে বড় অংশটি লুকিয়ে রয়েছে এর পরের ধাপে। প্রস্তাব বলছে গাজায় গঠন করা হবে একটি বোর্ড অব পিস, অর্থাৎ শান্তি পরিষদ, যা হবে একটি অন্তর্বর্তী প্রশাসন। ট্রাম্প নেতৃত্ব দেবেন এই কাঠামোকে, আর সদস্য দেশগুলো এতে যোগ দিতে পারবেন। তাদের দায়িত্ব গাজার পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং প্রশাসনিক তদারকি। এক কথায়, গাজায় ভবিষ্যৎ ব্যবস্থাপনার ভার অনেকাংশেই যাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে। এর পাশাপাশি তৈরি হবে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স। এই বাহিনীর কাজ গাজাকে নিরস্ত্রীকরণ করা, অস্ত্র জমা নেওয়া, সামরিক কাঠামো ভেঙে ফেলা, সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্ষমতা নিয়ন্ত্রণ, সবই থাকবে এই বাহিনীর হাতে। আর এখানেই শুরু সবচেয়ে বড় বিতর্ক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা অস্ত্র সমর্পণ করবে না। তাদের দাবি, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলবে, আর সেই লড়াই বৈধ প্রতিরোধ। তাই আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে তাদের সংঘাত তৈরি হওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে। তাদের ভাষায় এই প্রস্তাব আসলে গাজার উপর আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দিচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তারা বলছে এর বাস্তবায়নে তারা অংশ নিতে প্রস্তুত। কূটনৈতিকদের মতে তাদের সমর্থনই রাশিয়ার ভেটো আটকে দিয়েছে।
রাশিয়া ও চীন ভোটে অংশ না নিয়ে বিরত থেকেছে। তাদের অভিযোগ, এই প্রস্তাবে জাতিসংঘের পরবর্তী ভূমিকা অস্পষ্ট। গাজার প্রশাসন কিভাবে পরিচালিত হবে, ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স কিভাবে কাজ করবে, এসব উত্তর এখনো নেই। রাশিয়া বলছে নিরাপত্তা পরিষদ মূলত যুক্তরাষ্ট্রকে ভরসা করছে, আর পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে বোর্ড অব পিসের হাতে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ওয়ালস বলছেন, এই প্রস্তাব গাজাকে সন্ত্রাসমুক্ত, সমৃদ্ধ ও নিরাপদ পথের দিকে নিয়ে যাবে। তার ভাষায়, রকেটের বদলে উঠবে জলপাই শাখা। তবে ইসরায়েল এই প্রস্তাবে অস্বস্তি দেখিয়েছে, কারণ এতে উল্লেখ রয়েছে গাজা পুনর্গঠনের অগ্রগতি ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার শেষ হলে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিশ্বাসযোগ্য পথ তৈরি হতে পারে। ভোটের আগেই নেতানিয়াহু বলে দিয়েছেন, ইসরায়েল এখনও ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধী। সব মিলিয়ে প্রস্তাবটি গাজার নতুন ধরনের ক্ষমতা কাঠামো ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধবিরতির সামনে এগোচ্ছে, কিন্তু ভবিষ্যতে কি হবে তা এখনও নির্ভর করছে তিন পক্ষের উপর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সের সঙ্গে সংঘাতে জড়াবে ইসরায়েল কতটা চাপ সামলাবে, আর আন্তর্জাতিক সম্প্রদায় কি গাজাকে কার্যকরভাবে পরিচালনা করতে পারবে? যুদ্ধের পরিধি, রাজনীতির টানাপোড়েন, সবকিছুর মাঝে এখন গাজা দাঁড়িয়ে আছে এক নতুন মোড়ে। শান্তির পথ খুলছে নাকি নতুন উত্তেজনার বীজ বপন হচ্ছে, সেটি বলে দিবে সময়। মোর্শেদ আলম, বাংলা ভিশন। বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তির একটি ধারার সুযোগ নিয়ে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত নাও দিতে পারে ভারত। হাসিনার ফাঁসির রায়ের পর এখন তাকে কি ফেরত দেবে ভারত নাকি রেখে দেবে, তা নিয়ে সরব সংবাদ মাধ্যমগুলো। এরই মধ্যে দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। আর এরপর থেকেই আলোচনা চলছে, ভারত কি পারবে শেখ হাসিনাকে রেখে দিতে, ফেরত না পাঠাতে? কি বলা আছে বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তিতে? এই চুক্তির কোন ধারার সুযোগ নিয়ে ভারত হাসিনাকে বাংলাদেশে ফেরত নাও পাঠাতে পারে? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন নিয়াজ মাকদুম। দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনা সহ ৩ আসামির অপরাধ প্রমাণিত। এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তর করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। রায় ঘোষণা করার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানায়। প্রশ্ন উঠেছে, শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে? কারণ ২০২৪ সালের ডিসেম্বরেই শেখ হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠি বা ভার্বাল নোট পাঠিয়েছিলেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ওই চিঠির প্রাপ্তি স্বীকারও করেছিল ভারত। সেই চিঠি পাওয়ার পর ১ বছর ঘুরতে চললেও ভারত সেটি নিয়ে এতদিন একেবারেই চুপচাপ বসেছিল। কিন্তু এবারে হয়তো তা নিয়ে মুখ খোলার জন্য তাদের উপর চাপ বাড়বে। তাই বলে কি তারা শেখ হাসিনাকে ফেরত দেবে? প্রত্যাবর্তন চুক্তিতে কি আছে? বাংলাদেশ ভারতের মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে, আর সেটা হলো, যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে। তবে কোন কোন অপরাধের অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না সে তালিকাও বেশ লম্বা। এর মধ্যে হত্যা, গুম, অনিচ্ছাকৃত হত্যা ঘটানো, বোমা বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ আছে। এখন শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা রুজু হয়েছিল তার মধ্যে হত্যা, গণহত্যা, গুম ও নির্যাতনেরও নানা অভিযোগ আছে। ফলে আপাতদৃষ্টিতে এগুলোকে রাজনৈতিক বলে খারিজ করা কঠিন। তার উপর ২০১৬ সালে যখন মূল চুক্তিটি সংশোধন করা হয় তখন এমন একটি ধারা যুক্ত করা হয়েছিল যা হস্তান্তরের প্রক্রিয়াকে বেশ সহজ করে তুলেছিল। সংশোধিত চুক্তির ১০-এর ৩ ধারায় বলা হয়েছিল, কোনো অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে। শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেশ করলেই সেটিকে বৈধ অনুরোধ হিসেবে ধরা হবে।
তাহলে হাসিনাকে ফেরাতে দুশ্চিন্তা থাকার কথা নয় বাংলাদেশ সরকারের। কিন্তু এর পরেও চুক্তিতে এমন কিছু ধারা আছে যেগুলো প্রয়োগ করে অনুরোধ প্রাপক দেশ তা খারিজ করার অধিকার রাখে। যেমন অনুরোধ প্রাপক দেশেও যদি ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলা চলে তাহলে সেটা দেখিয়ে অন্য দেশের অনুরোধ খারিজ করা যায়। শেখ হাসিনার ক্ষেত্রে অবশ্য এটা প্রযোজ্য নয়, কারণ ভারতে তার বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না বা অচিরেও হওয়ার সম্ভাবনা নেই। দ্বিতীয় ধারাটি হলো, যদি অনুরোধ প্রাপক দেশের মনে হয় অভিযোগগুলো শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি, তাহলেও তাদের সেটি নাকচ করার ক্ষমতা থাকবে। অভিযোগগুলো যদি সামরিক অপরাধের হয় যা সাধারণ ফৌজদারি আইনের পরিধিতে না পড়ে, তাহলে একইভাবে অনুরোধ নাকচ করা যাবে। ফলে ভারত এখনও অনায়াসেই বলতে পারে শেখ হাসিনা বাংলাদেশের সঠিক ও সুষ্ঠু বিচার পেয়েছেন বলে তারা মনে করছে না এবং সে কারণে তাকে হস্তান্তর করা সম্ভব নয়। অর্থাৎ অভিযোগগুলো শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি, এই ধারাটি ব্যবহার করেই তখন প্রত্যর্পণের অনুরোধ নাকচ করা যাবে বলে দিল্লির অনেক পর্যবেক্ষকের অভিমত। গত বছরের ডিসেম্বরের তুলনায় আজকের পরিস্থিতি অনেকটাই আলাদা, কারণ শেখ হাসিনা এখন বাংলাদেশের আদালতে গণহত্যার অভিযোগে সাজাপ্রাপ্ত একজন অপরাধী। এমন একজন অন্য দেশের পলাতক ও দণ্ডিত অপরাধীকে ভারত কেন দিনের পর দিন ধরে আশ্রয় দিয়ে রেখেছে, সেই কৈফিয়ত দেওয়ার জন্য ভারতের উপর অবশ্যই এখন চাপ বাড়বে। ফলে ধারণা করা যেতেই পারে আজকেই না হোক খুব শিগগিরই ভারতকে আবারও এই ব্যাখ্যা দিতে হবে যে তারা কেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধ উপেক্ষা করে যাচ্ছে। সেই বিবৃতি বা বক্তব্য যখনই আসুক, তাতে অবশ্য এই প্রশ্নে ভারতের মৌলিক অবস্থান একেবারেই পাল্টাচ্ছে না। অন্যভাবে বললে শেখ হাসিনাকে আতিথেয়তা দেওয়ার জন্য ভারতকে হয়তো এখনই নানা সাফাই বা কৈফিয়ত দিতে হবে, কিন্তু তারপরেও শেখ হাসিনাকে আদৌ বাংলাদেশের হাতে তুলে দেবে না। ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা আভাস দিয়েছেন এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কোনো প্রশ্ন উঠছে না। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, এটি একটি বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়া। এর জন্য দুদেশের সরকারের মধ্যে আলোচনা এবং পরামর্শের প্রয়োজন রয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গেও একসঙ্গে কাজ করার জন্য তৈরি। ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির মধ্যে থাকা বেশ কয়েকটি শর্তের জন্যই ভারত হাসিনাকে ফেরাতে বাধ্য নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক অনিন্দ জ্যোতি মজুমদার বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি থাকলেও সেখানে এমন কিছু শর্ত রয়েছে যার জন্য নয়াদিল্লি সেটি মানতে বাধ্য নয়। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বজুড়ে বিভিন্ন সময়ে আন্দোলনের মুখে অভ্যুত্থানে বা রাজনৈতিক চাপে বহু রাষ্ট্রপ্রধান পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ক্ষমতা হারানোর পর তাদের বিরুদ্ধে মামলা, অনুপস্থিত অবস্থায় আদালতের রায় কিংবা দেশে ফিরে তদন্ত, এসব ঘটনার পুনরাবৃত্তি দেখা গেছে বেশি। কি ঘটেছিল বিভিন্ন দেশের ক্ষমতাচ্যুত স্বৈরশাসকদের ভাগ্যে? কেমন ছিল তাদের পরিণতি? বিস্তারিত মিরফাজদের রাব্বির ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের রাজনীতিতে এসেছে অভূতপূর্ব এবং ইতিহাসগর্ভ এক মুহূর্ত। ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনার ফাঁসির রায় উত্তাপ ছড়াচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে। কিন্তু প্রশ্ন এখন একটাই, বাংলাদেশের বাস্তবতায় এই রায় কি আদৌ কার্যকর করা যাবে? বিশ্বের বিভিন্ন দেশে ক্ষমতাচ্যুত বা সংকটময় পরিস্থিতিতে দেশ ত্যাগ করা নেতাদের বিরুদ্ধে বিচার ও আইনি প্রক্রিয়ার ঘটনা বহু পুরনো। কেউ রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পালিয়েছেন, কেউ আবার শাস্তি এড়াতে বিদেশে আশ্রয় নিয়েছেন। অধিকাংশ ক্ষেত্রেই এসব রায় কার্যকর হয়নি, কিছু ক্ষেত্রে রাজনৈতিক কারণে পরবর্তীতে রায় বাতিলও করা হয়েছে। 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের আক্রমণে পতন ঘটে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের। ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি প্রায় 8 মাস পালিয়েছিলেন। পরে ওই বছরের 13 ডিসেম্বর তাকে গ্রেফতার করা হয়। ইরাকের বিশেষ ট্রাইব্যুনালে বিচার শুরু হলে সাদ্দাম হুসাইনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। পরে এই মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং 2006 সালের নভেম্বরে তার ফাঁসির রায় ঘোষণা করা হয়। মাত্র 1 মাসের মাথায় বাগদাদের ক্যাম্প জাস্টিসে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 1977 সালে এক সেনা অভ্যুত্থানের ঘটনায় ক্ষমতাচ্যুত হন পাকিস্তানের ইতিহাসের অন্যতম প্রভাবশালী নেতা জুলফিকার আলী ভুট্টো। অভ্যুত্থান পরবর্তী সময়ে ভুট্টোকে কারাগারে পাঠানো হয় এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।
লাহোর হাইকোর্ট ১৯৭৮ সালে ভুট্টোর বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্র অপরাধে মৃত্যুদণ্ডের রায় দেয়। পরবর্তীতে রিভিউ পিটিশন দায়ের করা হলেও তা খারিজ করা হয়। ১৯৭৯ সালের ৪ এপ্রিল ভুট্টোকে রাওয়ালপিন্ডি সেন্ট্রাল কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়। একই বছর গণহত্যার দায় নিয়ে সৌদি আরবে পালিয়ে যান উগান্ডার স্বৈরশাসক ইদি আমিন। তার শাসনামলে লাখ লাখ মানুষ হত্যার শিকার হন বলে অভিযোগ করা হয়। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা তার বিচার দাবি করলেও সৌদি আরব তাকে আশ্রয় দেয় এবং তিনি আর কখনো দেশে ফেরেননি। ২০০৩ সালে বিনা বিচারে মারা যান তিনি। ২০১১ সালের আরব বসন্তে দেশজুড়ে বিদ্রোহের মুখে আত্মগোপনে যান লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি। পরে বিদ্রোহীদের হাতে বন্দী হন তিনি। গাদ্দাফির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলমান রেখেছিল, কিন্তু জীবিত অবস্থায় তাকে বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি। তার পতনের পর লিবিয়া দীর্ঘ সময় গৃহযুদ্ধ ও বিভক্তির মধ্য দিয়ে গেছে। সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপ্রধানদের ফাঁসির ঘটনা খুবই বিরল। অনেক দেশ এখন মৃত্যুদণ্ড পন্থা বাদ দিয়েছে বা কিছু ক্ষেত্রে সীমিত করেছে। ফাঁসির আদেশ হলে তার জন্য প্রয়োজন হয় দ্রুত বিচার প্রক্রিয়া এবং ধাপে ধাপে দণ্ড কার্যকর করার সক্ষমতা। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিক্রিয়া, রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতার কাঠামো বড় ভূমিকা রাখে। ফলে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হলেও তা কার্যকর করা সম্ভব হয় কিনা সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। সূর্যের একদম সামনে স্কাই ডাইভিং শুনলেই অবিশ্বাস্য মনে হয়, কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করেছেন মহাকাশ আলোকচিত্রী অ্যান্ড্রু ম্যাকার্থি। আমেরিকার অ্যারিজোনা থেকে তিনি ইউটিউবার গ্যাব্রিয়েল সি ব্রাউনের স্কাই ডাইভ এমনভাবে ক্যামেরাবন্দি করেছেন যেন সূর্যের জ্বলন্ত করোনা ছুঁয়েই ঝাঁপ দিচ্ছেন তিনি। ছবিটি এখন ভাইরাল, সঙ্গে ছড়িয়ে পড়েছে বিহাইন্ড দ্য সিনের ভিডিওটি। অবিশ্বাস্য সেই স্কাই ডাইভিং নিয়ে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। সূর্যের সামনে স্কাই ড্রাইভিং, এমন অসম্ভবকে সম্ভব করে আলোচনায় উঠে এসেছে এক ছবি। সূর্যের একদম সামনে থেকে মহাশূন্যে স্কাই ড্রাইভিং করেন তরুণ ইউটিউবার। দেখে অবিশ্বাস্য মনে হতে পারে, কারণ সূর্যের এত সামনে এখনো পর্যন্ত যেতে পারেননি কেউ। আমেরিকার অ্যারিজোনার ওই আলোকচিত্রী এক ইউটিউবারের স্কাই ড্রাইভিং এর ছবি এমনভাবে তুলেছেন যা দেখে মনে হচ্ছে সূর্যের সামনে গিয়ে জ্বলন্ত করোনা ছুঁয়ে স্কাই ড্রাইভ করছেন। আগুন ছিটকে পড়া সূর্যের কিনারায় কালো অবয়ব দেখলে মনে হবে মহাশূন্যে ঝাঁপ দিয়েছেন ওই ইউটিউবার। কিন্তু আসলে এটি নিখুঁত পরিকল্পিত প্রযুক্তির গুণে তৈরি এক অপূর্ব বাস্তবতা। স্কাই ড্রাইভার হলেন ইউটিউবার ও সঙ্গীত শিল্পী গ্যাব্রিয়েল সি ব্রাউন, আর ছবিটির নাম দ্য ফল অব ইকারাস। অ্যান্ড্রু জানিয়েছেন, এই একমাত্র শটের জন্য করেছিলেন অযৌক্তিক স্তরের পরিকল্পনা, কারণ এর আগে এমন ছবি তুলতে পারেননি কেউ। যে মুহূর্তে গ্যাব্রিয়েল প্রায় ৩৫০০ ফুট উচ্চতায়, তখন অ্যান্ড্রুর ক্যামেরা থেকে ৮০০০ ফুট দূরে একটি ছোট প্রোপেলার বিমানের দরজা খুলে আকাশে ঝাঁপ দিলেন। ঠিক সে সময় সেকেন্ডেই তাকে সূর্যের সামনে ফ্রেমবন্দি করেন অ্যান্ড্রু। সূর্যের এই পরিমণ্ডল তুলে ধরতে ব্যবহার করা হয়েছে বিশেষ হাইড্রোজেন আলফা আলোর ফিল্টার। তারপরেই ছবিটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবির সঙ্গে আপলোড করা হয়েছে পুরো বিহাইন্ড দ্য সিনের ভিডিও। মোর্শেদ আলম, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধ অভিবাসী দমন অভিযানে এবার চরম উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে নর্থ ক্যারোলাইনায়। মাত্র 2 দিনে শার্লেট শহর থেকেই গ্রেফতার করা হয়েছে অন্তত 130 জনকে। এর প্রতিবাদে ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় নেমেছেন বিক্ষুব্ধরা। সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি অভিবাসন ও শুল্ক বাহিনী আইসিই সদস্যদের অভিযান, ধরপাকড় ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে নর্থ ক্যারোলাইনার রেলিগ ও শার্লেট সহ বেশ কয়েকটি শহরে। জোর করে বিতরণের তথ্যপাত্র তুলে ধরেন বিক্ষুব্ধরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিবাস বিরোধী
বিরোধী নীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। গত কয়েক মাসে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ও শিকাগো সহ বিভিন্ন শহরে চলমান ধরপাকড়ে অভিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো আর অরিগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে ব্যাপক তল্লাশি আর ধরপাকড় চালানো হয়েছে। সেখানে শুধু অক্টোবর মাসেই গ্রেপ্তারের সংখ্যা 550-র বেশি। ক্ষেত্রবিশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে ন্যাশনাল গার্ডও। শিকাগোয় ধরপাকড় পরিস্থিতি এতটাই চরম যে তল্লাশি থেকে ছাড় পাচ্ছে না ডে কেয়ার সেন্টারগুলো। এদিকে হোয়াইট হাউসে সৌদি যুবরাজ সালমানের সম্মানে আয়োজিত বিশেষ নৈশভোজে মার্কিন ধনকুবের ইলন মাস্ক আমন্ত্রণ পেলেও তিনি যাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ একসময় ঘনিষ্ঠ ট্রাম্প মাস্ক সম্পর্ক গেল জুনে ভেঙে যায়। তারা একই টেবিলে বসবেন কিনা সেটিই বড় প্রশ্ন। মোর্শেদ আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সম্মান জানাতে হোয়াইট হাউসে বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ডিনারে আমন্ত্রণ জানানো হয়েছে মার্কিন ধনকুব ইলন মাস্ককে। কিন্তু পুরো ওয়াশিংটনের দৃষ্টি এখন আটকে আছে একটি প্রশ্নে, ট্রাম্পের আমন্ত্রণ কি গ্রহণ করেছেন ইলন মাস্ক? কারণ এই নৈশভোজ আর 10টা রাষ্ট্রীয় ভোজ নয়, এটি শক্তি, প্রযুক্তি, কূটনীতি আর ব্যক্তিগত সম্পর্কের অদৃশ্য দ্বন্দ্বে ভরা এক সন্ধ্যা। সৌদি যুবরাজ ট্রাম্প, টাইগার উডস সবাইকে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে নামটি সবচেয়ে বেশি ঘুরছে তা হলো ইলন মাস্কই। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর দাবি, ট্রাম্প মাস্ককে এই ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু মাস্কের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত আসেনি। আর তার অনিশ্চয়তা পুরো ইভেন্টকে আরও বেশি নাটকীয় করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন হোয়াইট হাউসের স্টেট ডাইনিং রুমে হবে এই আয়োজন, যেখানে বসা মানে বিশ্ব শক্তির টেবিলে বসা। সৌদি যুবরাজ MBS এর সঙ্গে ট্রাম্পের বৈঠক মূলত তেল, জ্বালানি ও নিরাপত্তা জোটকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা। 2018 সালের জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর এটাই MBS এর প্রথম যুক্তরাষ্ট্র সফর, তাই সবকিছু নিয়েই রয়েছে বাড়তি আগ্রহ। 18 নভেম্বর সন্ধ্যায় এ ভোজে অংশ নিতে যাচ্ছেন টাইগার উডসও, কিন্তু আসল নাটক মাস্ককে ঘিরেই। একসময় ট্রাম্প ও মাস্কের সম্পর্ক ছিল উষ্ণ। 2024 সালের নির্বাচনে মাস্ক খরচ করেছিলেন বিপুল অর্থ। পরবর্তীতে তিনি পান সরকারি দক্ষতা বিভাগের প্রধানের দায়িত্ব। কিন্তু গেল জুন মাসে কর ও ব্যয় বিল নিয়ে বিরাট সংঘাত তৈরি হয় তাদের মধ্যে। মাস্ক বিলটিকে জঘন্য বলেন আর ট্রাম্প পাল্টা মন্তব্য জানান। এরপর মাস্ক পদ ছাড়েন এবং দুজন একে অপরকে কঠোরভাবে মন্তব্যে আক্রমণ করেন। এখন একই নৈশভোজে দুজনে মুখোমুখি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বড় আকর্ষণ। মাস গেলে আলোচনায় উঠে আসবে প্রযুক্তি, মহাকাশ, AI, SpaceX। বিশ্লেষকদের মতে সবচেয়ে বড় কথা, তাদের সম্পর্ক কি আবার আগের মতো হবে? বিশ্লেষকরা বলছেন 18 নভেম্বর রাত শেষ পর্যন্ত নির্ভর করছে একটি সিদ্ধান্তের উপর। ইলন মাস্ক কি হোয়াইট হাউসের সেই দরজা পেরোবেন? যদি যান, এটি হবে বছরের সবচেয়ে আলোচিত নৈশভোজ। আর যদি না যান, তবে তা হবে ট্রাম্প মাস্ক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।